নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাই পজিটিভ বার্তাতে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা, পজিটিভ ভাইবস নিয়ে, পজিটিভিটি নিয়ে পজিটিভ বার্তা আপনাদেরকে সব সময় প্রতিনিয়ত কিন্তু সমাজের বিভিন্ন রকম পজিটিভিটি, বিভিন্ন রকম ডেভেলপমেন্টের খোঁজ খবর দিচ্ছে। আপনারা পজিটিভিটির মধ্যে থাকুন। আবারও বলি, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। আজ আমরা উপস্থিত হয়ে গেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, এবং এইখানে আজকে অল বেঙ্গল এনজিও ওনার্স অ্যাসোসিয়েশন তাদের আজকে সামিট 2025-26 চলছে। ওয়েস্ট বেঙ্গলের যত এনজিও আছে সব জেলার এনজিও তারা কিন্তু একত্রিত হয়েছে, এবং একত্রিত হয়ে আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের লেকচার হলে তারা তাদের সামিট, তাদের নিজেদের আলোচনা সভা, তাদের আদান প্রদান, তাদের সুবিধে অসুবিধে সব কিছু আলোচনা করে নিচ্ছে। আসুন, এনজিও কীভাবে শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে এগিয়ে চলছে প্রত্যেকটা এনজিও, তাদের কি কি অসুবিধে হচ্ছে, কতটা তারা উন্নতি করতে পেরেছে, সব কিছু আপনারা আমাদের সাথে দেখবেন পজিটিভ বার্তায়। স্যার, আজকে আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের লেকচার রুমে যে এনজিওকে নিয়ে যে এনজিও সামিট 2025-26 সামিট অল বেঙ্গল এনজিওস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেখানে আপনি এসছেন, কি বলবেন? আমি এনজিও শব্দের প্রথম শব্দ যেটা হচ্ছে, আমাদের একটা কনসেপ্ট রয়েছে, খুবই ভুল একটা কনসেপ্ট, যে এনজিও করে মানেই তারা বড়লোক হতে আসে, ফান্ড নিতে আসে ইত্যাদি। এনজিও শব্দের হচ্ছে পকেট থেকে পয়সা খরচা হবে, এটা হচ্ছে এনজিওর প্রথম শর্ত। হ্যাঁ, যেটা ভাবে সেটা একেবারেই ভুল নয়। আমাদের সমাজে এ ধরনের কাজ কারবার হয়ে থাকে, নানা রকম ফান্ড নেওয়ার জন্য, ম্যাল প্র্যাকটিসিং করার জন্য নানা রকম সোসাইটি তৈরি করে। কিন্তু তার মধ্যেও হাজারো সোসাইটি আছে যারা অত্যন্ত ভালো কাজ করেন, এবং সমাজে তারা সত্যি সত্যি মানুষের মতো কাজ করেন, এবং তারা প্রকৃতিতেই পরিবেশকে, সমাজকে তারা কিছু না কিছু ডোনেট করেন, কিছু না কিছু তারা শিখিয়ে যান, কিছু না কিছু উপহার দেন। তো এটা হচ্ছে প্রথম এনজিওর কাজ। আজকের এই যে সারা বাংলার এনজিও একত্রিত হয়েছেন এই সামিটে, আমি ফিল প্রাউড যে আমাকে এখানে ইনভাইট করেছেন। আমি যারা কর্ণধার আছেন বা এই টিমের যারা মেম্বার রয়েছেন, তাদের সকলকেই আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আমি হয়তো পশ্চিমবাংলায় এরকম কয়েকটাই মিটিং অ্যাটেন্ড করেছি, কিন্তু একেবারে বাড়ির কাছে একটা সারা পশ্চিমবাংলার মিটিং হবে, এটা আমার কাছে বড় প্রাপ্তি। আর আমি অল ওভার ইন্ডিয়া বেসিসে অনেক মিটিং অ্যাটেন্ড করেছি। আমি এখন বিশাখা কমিটিতে রয়েছি চণ্ডীদাস মহাবিদ্যালয়ের, এবং অ্যান্টি র্যাগিং সেলে। তো বিশাখা কমিটি হচ্ছে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওমেন্স প্রোটেকশন, যেখানে আমাকে নানা রকম কাজে ভারতবর্ষের অলিতে গলিতে যেতে হয়, নানা রকম জায়গায় যাই। কিন্তু এটা একেবারে অন্য স্বাদের একটা জায়গা, অন্য একটা জায়গা। এবং মলয়পীঠ খুবই আমার কাছের মানুষ, বন্ধু সুলভ। ওনার সাথে আজ প্রায় আমার রিটায়ার্ড করার 10 বছর হলো। সেই তখন থেকে ওনার সাথে পরিচয়। ওনার যখন গুসকারাতে ওনার যে স্কুলটা আছে, সে স্কুল থেকেই ওনার সাথে আমার পরিচয়, এবং প্রায়ই ওনার সাথে কথাবার্তা হন। উনি আমার একটা গ্রুপের সাথেও জড়িয়ে আছেন। খুবই ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। সকলকে ধন্যবাদ জানাই। আজ এই এনজিও সামিটে আসার জন্য, আর বিশেষ করে ধন্যবাদ জানাই ইউনাইটেড ওয়েলফেয়ার এনজিও অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এনজিওদের নিয়ে
আবারও শুরু হয়েছে এবং আজ বীরভূমে বিভিন্ন জেলা থেকে যে সমস্ত এনজিওর প্রতিনিধিরা এসে এক জায়গায় করতে পেরেছেন তাদেরকে তার জন্য ধন্যবাদ জানাবো শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নির্মাতা শ্রী মলাইবীর স্যারকে ধন্যবাদ জানাবো আমার আসামের পাশের ব্লকে বেড়ে ওঠা যে ছেলেটি অনিমেষ মন্ডল। আজ এই অ্যাসোসিয়েশনের একটা বড় ক্ষতি মাননীয় সভাপতি মহাশয় এবং ওয়াসিউদ্দিন আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো। জানি শুরু করছি জয়দিন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি হাসপাতালের একটি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। তার মধ্যে প্রধান কাজ হলো ডিফারেন্টলি এলেড শিশু ব্যক্তিদের নিয়ে কাজ, বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের নিয়ে কাজ করা। হয়তো আমরা মিটিংয়ে দেখেছি যে অনলাইন মিটিং যখন হয়েছে কিছু প্রেজেন্টেশন আমরা দিয়েছি। তো আমরা যদি প্রত্যেক প্রতিষ্ঠান একসঙ্গে অনেকগুলো কাজ করি, তার ভিতরে প্রধান যে কাজ, মূল যে কাজ, সেই কাজটা নিয়ে যদি আলোচনা করি সময় কম, আমি বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেদের বা ব্যক্তিদের নিয়ে যে সুবিধাগুলো আছে, কেন্দ্র সরকারের একটা স্কিম, সেই স্কিমের কথা বলবো। স্কিমের নাম নিরাময়। ম্যানেজমেন্টটা করতে দেওয়ার জন্য আমি ইনক্লুসিভ, আমার সোসাইটির নাম হচ্ছে সিলভার গার্লস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তো আমরা মেনলি চাইল্ড এডুকেশন নিয়ে কাজ করি। বিভিন্ন প্রান্তিক যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে আমরা শিক্ষা নিয়ে কাজ করি, যে সব বাচ্চারা একদম শিক্ষা থেকে দূরে থাকে বা আর্থিক অভাবে যারা পড়াশোনা করতে পারে না। আজকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপনারা একত্রিত হয়েছেন। সারা বাংলা থেকে বিভিন্ন জেলা থেকে এনজিওরা এসছেন এবং তারা তাদের সুবিধা অসুবিধা সব কিছু আপনাদের কাছে প্রকাশ করছে। কী দেখুন, আমরা তো এটাই চেয়েছিলাম যে বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিওগুলোকে এক জায়গায় একত্রিত করা এবং তাদের যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে ছোট বড় ভাবনাকে একত্রিত করে সমাজের জন্য ভালো কিছু একটা করা। তো আমরা এটাই চাই যে আমাদের প্রান্তিক লেভেলে যে সমস্ত এনজিওগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, বা আমাদের বড় লেভেলে যারা এনজিও রয়েছে, শহরে একত্রিত হতে পারলে আমার মনে হয় সমাজের জন্য একটা ভালো কিছু করাটা খুব সম্ভব। আজ বীরভূমের মাটিতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সারা বাংলার এনজিও বিভিন্ন প্রান্ত থেকে এসে হয়েছেন এবং এনজিও অ্যাসোসিয়েশনের সামিট 2025-26 চলছে। কী বলবেন আপনি? উপস্থিত হয়েছেন কি? দেখুন, এই ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান। প্রত্যেকটি জেলা জুড়ে আমরা এই জেলা সম্মেলন করে যাচ্ছি। পশ্চিমবঙ্গের ছোটো ছোটো এনজিওগুলোকে একত্রিত করা এবং তাদেরকে স্বনির্ভরতার লক্ষ্যে তারা কীভাবে নিজের মতো করে কাজটা করতে পারে এবং তার নিজের জেলার যে রিসোর্সগুলো আছে সেগুলো তারা কীভাবে কাজে লাগাতে পারে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন জেলায় সম্মেলন করছি। এটা আমাদের বীরভূম জেলা, রবীন্দ্রনাথের মাটি। আমরা এখানে অনেক রিসোর্স আছে, সেটাকে কীভাবে কাজে লাগানো যায় আগামী দিনে এবং সেগুলোকে ছোটো ছোটো এনজিওগুলোকে স্বনির্ভর করে কীভাবে তারা যেন সমাজে বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। কারণ এখানে প্রচুর জায়গা আছে, প্রচুর প্ল্যাটফর্ম আছে, কাজ করার জায়গা আছে, সেগুলোকে একত্রিত করে একটা সুন্দর রূপরেখা দান করাই আমাদের লক্ষ্য। ম্যানেজমেন্টটা করতে দেওয়ার জন্য আমি ইনক্লুসিভ, আমার সোসাইটির নাম হচ্ছে সিলভার গার্লস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তো আমরা মেনলি চাইল্ড এডুকেশন নিয়ে কাজ করি। বিভিন্ন প্রান্তিক যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে আমরা শিক্ষা নিয়ে কাজ করি, যে সব বাচ্চারা একদম শিক্ষা থেকে দূরে থাকে বা আর্থিক অভাবে যারা পড়াশোনা করতে পারে না। সব বিস্তারিত করবেন। আমাদের কাজ হলো স্বাস্থ্য, ব্লাড প্রেশার, এরপরে বেশি কাজ হয় সন্দেশকারী, হাসপাতাল এবং
মিনাকার ব্লক, ভেঙামার ব্লক নিয়ে আমাদের কর্মকাণ্ড চলে। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের প্রেসিডেন্ট মাননীয় ডক্টর স্যার আছেন, উনি আমাদের ডায়াবেটিস ফাউন্ডেশনের কর্ণধার, উনি বিস্তারিত বলবেন আপনাদের সামনে। উনি সন্দেশকারী সন্দেশকারী এবং নিগমগঞ্জের উনি লোকাল ছিলেন। উনি সুন্দরবন নিয়ে গবেষণা করছেন, আসাম বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন নিয়ে ডক্টরেট করছেন। উনি আপনাদের সামনে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলবেন। ধন্যবাদ আমাদের। সবটাই কাজ স্মৃতি হয়ে আসতে দিনের জন্য আমাদের কাছে এই স্মৃতি আমরা কখনোই ভুলতে না পারি। আমি তুলে দিই স্যারের হাতে, সুন্দরবন থেকে এনেছি। স্যার কিন্তু এই সুন্দরবন নিয়ে গবেষণা করেন। আমাদের ডায়াবেটিস ফাউন্ডেশনের ব্র্যান্ড নাম আছে একদম খাঁটি মধু, জঙ্গলের মধু। এটা আমাদের জীবনের নয়, এটা আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে যে অঞ্চলের যে রিসোর্স সেটাকে যেন আমরা আগামী দিনে মানুষের কাছে সার্ভিস পৌঁছে দিতে পারি। এটা আমাদের ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা মোটো ছিল যে আমরা যে অঞ্চলের আঞ্চলিক রিসোর্সগুলোকে আমরা কাজে লাগাবো। তো সেভাবে আমরা শুরু করতে পেরেছি। সুন্দরবনের রায়গঞ্জ রয়্যাল ট্রাভেলস এবং হানি প্রসেসিং যে দিকগুলো সেটা কিন্তু এখন আঞ্চলিক পর্যায়ে আমরা নিয়ে যেতে পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ জানাবো ইউনাইটেড এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। একটা জোরে হাত তালি দিতে প্রত্যেককে অনুরোধ করবো মোবাইলগুলো একটু সাউন্ডলেস করবো। আমি একটু টিপে ঢুকবো। ওই জন্যে আমার যেমন একটা সমৃদ্ধ হওয়ার দিন, আমার ভাব প্রকাশের একটা উপযুক্ত ক্ষেত্র বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই জন্য আপনাদের কাছে বিশেষ আবেদন রইল, এটা করবেন। সোশ্যাল ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হবে। এক একটি সেক্টর ধরে ডেভেলপমেন্ট করতে হয় এবং সেক্টরে ডেভেলপমেন্টটা অনেক জোরকে নিয়ে এবং সমষ্টিগতভাবে বলে সেই সেক্টরে ডেভেলপমেন্ট সম্ভব। এরপরে সেই সেক্টরের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আরও সেক্টরগুলোকে একসঙ্গে সংযোগ করতে হবে, তবে কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট হবে। আমাদের যেটা ঘাটতি, আমি প্রথম প্রশাসনের লেভেলে যাই, এক একটি সেক্টর তৈরি হয়েছে, সমন্বয়ের জায়গা আছে কিন্তু সমন্বয়টা নেই। এটা হচ্ছে মেন ঘাটতি। যে একটা সেক্টর ডেভেলপমেন্ট করে দিলাম, ডেভেলপমেন্ট হবে না। অল সেক্টরে ডেভেলপমেন্ট করতে হবে, কাকে নিয়ে করতে হবে, সকলকে নিয়ে করতে হবে, সকলের জন্য করতে হবে, সকলের দ্বারা। আবার সেই সেক্টরের ডেভেলপমেন্টটাকে অন্য সেক্টরের সাথে সংযোগ করতে হবে। এই কাজটা না করতে পারলে সোশ্যাল ডেভেলপমেন্ট সম্ভব নয়। এরপরে আমি যেটা বলি সেটা একটু শুনতে খারাপ লাগবে, কিন্তু আপনাদের বুঝতে অনেক সুবিধা। ডেভেলপমেন্ট করতে গেলে অর্থ লাগবে। আমরা সকলেই বলি যে সরস্বতী বল, অবশ্যই বল, একটা নির্দিষ্ট জায়গা আপনি, নির্দিষ্ট দিন আপনি,
মায়ের চেয়ে ভালো কেউ অন্য কারো করতে বাসে। আমরা বলি নিঃস্বার্থ প্রেম, এটা কথাটা আমার মতো অবাস্তব, তবু যদি নিঃস্বার্থ প্রেম যেটা আছে সেটা মা আছে এই জায়গায়। এবারে মা ও ছেলের মধ্যে নিঃস্বার্থ প্রেম ততদিন থাকে যতদিন ছাত্র থাকে। আমি খুব সমালোচনার জায়গায় গেছি, তাই জন্য বলছি দিক শুনবেন, তার মধ্যে অন্য ব্যাখ্যা করার মতো না। আমি যখন বিবাহ করছি কোনোদিন ভাবি নাকি যে আমার ছেলে জীবন হবে, জিন কেমন সেই রকম করে বিয়ে করবো, কেউ ভেবেছে? আমার ভালো লাগা, লোকে ভালো বলা বা ভালো বলা, এর উপরে বিবাহ করি। তাহলে ছেলে ভালো হবে বিয়ে করি না। প্রথম দিকটা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমার মাও বলবে, যদি আমার 30-32 বছর বয়স হয়ে যায় আমি কিছু না করি, বলার ইচ্ছা না থাকলেও বলবে, তাহলে আমি ওকে জন্ম দিলাম কেন? যদি মায়ের পয়সা আমি খেয়ে যায়, আমি যদি কোনো রোজগার না করি, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত ওনার মাইন্ডসেট আমাকে কিছু বলবো না। ছেলে পড়ছে, ছেলে মানুষের মানে বিষয়টা কি বলছি, কোনো জিনিস সবার মনে হয় না, সমাজ এটাকে সবার বলে মেনে নেয়। সমাজ জানে 20 বছর পর্যন্ত কাজ না করলে হবে, 20 বছর পর্যন্ত হয়তো এই কথাটা আসে না, তারপরে 3 চোখ ছুটতে আরম্ভ করা হয়। কিছু করছি না, কিছু করে না, কিছু বিভিন্ন টাইপ। এটা প্রকট হয় 35 বছরের পর। মা বাধ্য হয় বলতে, পরিবেশ পরিস্থিতি এটার মধ্যে আমি ঢুকছি না, কিন্তু মা বলে তোকে মানুষ করাচ্ছে, লোক দিয়ে মেরে দেওয়া হচ্ছে, এমন ছেলে আমি পেটে ধরলাম কেন? বলতে বাধ্য। দেখো, বাধ্য হয় জিনিসটা আলাদা জিনিস, বাস্তব যেটা পাওয়া যায় সেটা করছে। এগুলো বাস্তব কথা। মায়ের দুটি সন্তান, একটি সন্তান রোজগার করে খুব ভালো, মায়ের ইচ্ছা না থাকলেও মায়ের রান্না মাছের মাথাটা সেই ছেলের পাতে পড়ে, এটা তো বাস্তব। যতই বলুন যে আমি আমার প্রতি ছোট বড় হয়, ছোট ছেলেকে বেশি ভালোবাসি, কিন্তু কার্যক্ষেত্রে যিনি রোজগার করেন তার পাতে মা দিতে বাধ্য হয় বড় মাথা বা বড় সরকার পরিস্থিতির জন্য মুখ। মা কি বলবে? মা বলবে তোকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমাকে বলতো, আমি মাকে উত্তর দিচ্ছি ফল্গু নদীর ধারার মতো ভালোবাসা বয়ে আমার লাভ হবে না। অজয়ের মতো বান বয়ে দাও তো, একদিন ভাত দিতে যাবে, মাছের মাথাটা আমাকে দিয়ে বলবে এটি আমার নিকৃষ্ট ছেলে, একে বেশি ভালোবাসি, তাই জন্য মাছের মাথা দেয়া। মা তুমি পারবে কি? আমি কি জন্য মায়ের উপমানে এটা প্রথম বলি। আপনি এখানে মিটিং করছেন, এখানে ভালো কথা আলোচনা হচ্ছে, কখন এই বাড়িটা যখন তৈরি হয়েছে, এই বাড়িতে যখন বসার জায়গা হয়েছে, তো এই বাড়িতে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তখন ভালো জায়গা হচ্ছে। তাহলে ইনভেস্ট না, এবার ইনভেস্টটা কিভাবে কখন করবেন, কতটা করবেন? দেখুন, আপনি যেমন ইনভেস্ট করবেন, যদি ইনভেস্ট করা আপনার জ্ঞান বুদ্ধি ঠিক থাকে, আপনার সেইরকম ফসল হবে। ধরুন আপনি যদি লেবার থাকেন, তাহলে আজকে লেবার থাকবেন, কালকে না গেলে পরে গাড়ি লাগাতে হবে, পয়সা পেয়ে যাবেন। আর যদি ধান লাগান 6 মাস আগে আপনি যখন যা করুন, কি 5 মাস আগে আপনি কিছু পাকা ধান পাবেন। একটা যেহেতু লাইনে 45 বছর আগে সে কাটতে গেলে কোনো দাম নেই। তাহলে আমি কি লাগাচ্ছি আর আমি কতটা পেতে চাইছি, এটা আমাকে ভাবতে হবে এবং সুনির্দিষ্ট ধ্যান ধারণা নিতে হবে। এটা স্যার, আজকে
শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সারা বাংলার বিভিন্ন এনজিও সংস্থা এসে তাদের মধ্যে মত বিনিময় করছে, কী বলবেন? বিভিন্ন এনজিও, বিভিন্ন পরিষেবা কেন্দ্র, নার্সিংহোম, তারপরে এডুকেশন ইনস্টিটিউট, বিভিন্ন হোটেল, এইগুলো আমরা চাই গঠনমূলক ভাবনার উপর তারা নিজ নিজ সংগঠন গড়ে তুলুক। এই সংগঠনের মোটো কী থাকবে? ইতিবাচক ভাবনা জনগণের মধ্যে পরিবেশন করা, শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি করা। এর গুরুত্বপূর্ণ মোবিলাইজেশনের পার্ট এই এনজিওরা করতে পারবে। আমি প্রথম পর্যায়ে এই নিয়ে কোনো আলোচনা করিনি, আমি আলোচনা করেছি। দ্বিতীয় পর্যায়ে আমাদের কি কাজকর্ম সেটা নিয়ে আলোচনা করব, তখন বিস্তারিতভাবে বলবো যে আমরা চাইছি অ্যাসোসিয়েশনগুলো পরিচালিত হোক শিল্পবান্ধব পরিবেশ এবং ইতিবাচক মানসিকতা নিয়ে, এবং এনজিওদের দ্বারা এটা সমন্বয় সৃষ্টি করে সোশ্যাল ডেভেলপমেন্ট হোক। বলো স্যার, আজকে এখানে সারা বাংলা থেকে এনজিওরা এসছেন এবং তারা বিভিন্ন রকম মত বিনিময় করছেন তাদের কাজের সুবিধে অসুবিধে, এক একটা জায়গায় এক একটা জেলায় এক এক রকম পরিস্থিতি, সব কিছু নিয়ে আলোচনা করছেন, কী বলবেন? দেখুন, আমরা চেয়েছি যে পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট এনজিওগুলি তারা যদি একটা প্ল্যাটফর্মে আসে এবং তাদের প্রত্যেকের মধ্যে একটা মত বিনিময় হয়, তাহলে আমার মনে হয় আগামী দিনে আমাদের সমাজের জন্য একটি ভালো বার্তা দিতে পারবো এবং প্রকৃত সমাজের যে উপকার করা দরকার সেইটা আমরা করতে পারবো। একটা কথা বলি, তখন আমি একটা ছোট এনজিও, আমার জায়গা থেকে আমি একটু ছোট করে কাজ করছি। যখন আমরা সবাই মিলে মিলিত হব তখন দেখি যে আমার কাজটা আমি পুরুলিয়াতে ছড়িয়ে দিলাম, আমার কাজটা বাঁকুড়ার একটা এনজিও বন্ধুর মাধ্যমে ছড়িয়ে দিলাম, তাহলে কী হলো না, আমার ভালো কাজটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেল এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই দেখা যাচ্ছে আগামী দিনে একটা বড় কিছু একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারলাম। বিশেষ করে আজকে আমরা যে মানুষটার কাছে সান্নিধ্যে আসতে পেরেছি, এই রকম মানুষগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি তাহলে কি হবে না, স্যার আজকে একটা মেডিকেল কলেজ করেছে, তো আমার পূর্ব বর্ধমানে দেখা যাচ্ছে একজন মানুষ তার স্বাস্থ্যসাথী কার্ডে একটা অপারেশন অ্যালাউ নেই, সেটা হবে না। আমি স্যারকে বললাম, স্যার মানুষটা খুবই গরিব মানুষ, তা আপনার হসপিটাল থেকে যদি একটু করিয়ে দেন তাহলে মানুষটা হয়তো এই অপারেশনটা করতে পারবে। স্যার বললো ঠিক আছে নিয়ে এসো, করিয়ে দিচ্ছি আমি ফ্রিতে। তাহলে কি হলো না, আমাদের প্রত্যেকের বড় এবং ছোট সম্মিলিতভাবে একটা মানুষ উপকৃত হলো। ঠিক এই রকমভাবে আমরা আরও অনেক মানুষকে আমরা উপকৃত করতে পারবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। আমরা সকলে পজিটিভ বার্তা ফ্যামিলির পক্ষ থেকে খুশি। আমরা আজ আপনাদের প্রত্যেককে পেয়েছি, আমরা সকলে আনন্দিত, একই সঙ্গে গর্বিত। আজকের অনুষ্ঠান পর্বের সূচনাতেই যখন আপনারা আত্মপরিচয় দিচ্ছিলেন, সেই মুহূর্তে অনেকগুলি সংস্থা বললেন যে কীভাবে তারা কাজ করে চলেছে সমাজের এগুলোকে পিছনে ফেলে আপনারা সামনের সারিতে এগিয়ে আসছেন। তার মধ্যে কোনো একটি সংস্থা বলছিলেন যে ছানি অপারেশন নিয়ে একটি কথা, সেখানে বারবার আপনারা বলছেন যে মানুষকে এই বিষয়গুলোতে সচেতন করা, ঠিক সেরকমভাবে সচেতন করবো বলে আমরা একটি বড় উদ্যোগ নিতে পেরেছি, যা কোটি কোটি পায়ে আজকে অনেক বড় জায়গায় পৌঁছেছে। প্রথমেই আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমাদের অভিভাবক তথা ডক্টর মৌলানা স্যার, ওনার তত্ত্বাবধানে ওনার নেতৃত্বে আমরা সেখানে পৌঁছাতে পেরেছি। সম্প্রতি আমরা এশিয়া বুক অফ রেকর্ডসেও নিজেদের একটি জায়গা করে নিতে পেরেছি। পজিটিভ বার্তা যে কাজ আমরা করি, এটা শুধুমাত্র যে হারিয়ে যাওয়া কোনো বিষয় তা নয়। চারিদিকে যখন বিশ্বাসভঙ্গ, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ যখন এসছে, সেই মুহূর্তে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষের মধ্যে ইতিবাচক একটি বার্তা নিয়ে আসা। এই পজিটিভ বার্তার মধ্য দিয়ে যে কাজগুলি আমরা খুব ভালোভাবে করছি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনের মধ্যে দিয়ে বহু বেকার যুবক যুবতী যারা তাদের ন্যূনতম হাত খরচাটুকু অর্জন করতে আজকের দিনে কষ্ট করতে হয়, তারা আলোর দিশা পেয়েছে। আমি উদাহরণ সহযোগে আপনাদেরকে বিষয়টি বোঝাচ্ছি।
আপনারা যেহেতু প্রত্যেকেই কোনো না কোনো সংস্থার সঙ্গেই যুক্ত, যাদেরও এনজিও আছে, সেক্ষেত্রে আমরা আজকের দিনে টেকনোলজিকে ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম গ্রুপ তৈরি করতে হয়। এই গ্রুপে ধরুন আপনি 10 জনকে মেম্বার করেছেন, সেই 10 জনকে আপনি আপনার যে বক্তব্য, সেই বক্তব্য হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে তাদের কাছে পাঠান। তখন দেখা যাচ্ছে যে কেউ কেউ আপনার সেই বার্তাগুলিতে কোনো এনকোয়ারি করছে, কেউ কেউ করছে না। যে ব্যক্তিদেরকে আমরা এই কল টু অ্যাকশনের মধ্য দিয়ে যে কাজটি করতে পারছি, ধরুন আপনি যে টিম করেছেন 10 জনের, সেই 10 জনের মধ্যে আপনি হলেন অ্যাডমিন। আপনার হয়ে তারা পেশেন্টকে মোবিলাইজ করছে এবং বলছে যে সাধারণত মেডিকেল কলেজ এবং হসপিটাল ক্যাম্প ওদের থেকে আলাদা এবং তুমি সেখানে যাও। যখন সেই ব্যক্তি একজন পেশেন্ট এখানে নিয়ে আসতে পারছে, তখন তার একটি ইনকামের সোর্স থাকছে, সেখানে সে 5% পাচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি পেশেন্টকে নিয়ে এলো এবং যে